বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্টস, আশা রাখি ভালো আছো। সবাইকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জড়তার ভ্রামক। আর জড়তার ভ্রামক হচ্ছে এমন একটি ধর্ম পদার্থের যা ঘূর্ণন প্রবণতা, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটি বস্তু মনে করো এই আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। এই যে ঘূর্ণন প্রবণতাটা সেটা বজায় রাখে পদার্থের যে ভৌত ধর্ম, সেই ভৌত ধর্মটাকে বলা হচ্ছে জড়তার ভ্রামক। আর এটা পরিমাপ করে কিভাবে, মনে করে বস্তু কণার ভর যদি হয় m আর পথের ব্যাসার্ধ যদি হয় r, তখন আমরা জড়তার ভ্রামক পরিমাপ করবো হচ্ছে m এবং r স্কয়ার। ঠিক আছে। যদি আমরা বলি যে এটা দৃঢ় বস্তু হিসাব করি, তাহলে এই দৃঢ় বস্তুকে অসংখ্য বস্তু কণার সমষ্টি। এটা মনে করে যে তিনটা চারটা আমরা এখানে বস্তু কণা দেখাচ্ছি, এখানে তিনটা চারটা বস্তু কণা, এটা মনে করলাম m1। তাহলে m1 এর কেন্দ্রটা এই xy রেখার এখানে আছে এবং তার xy রেখার উপর অবস্থিত ব্যাসার্ধ হচ্ছে r1। আরেকটি বস্তু কণা ধরে নিলাম m2, তার ব্যাসার্ধটা হচ্ছে r2 এবং কেন্দ্রটা হচ্ছে একটি রেখার উপর অবস্থিত। যে সরল রেখার মধ্যে দৃঢ় বস্তুর সকল কেন্দ্র অবস্থান করে তাকে বলা ঘূর্ণন অক্ষ। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ আর এখানকার ওটা হচ্ছে তোমার ঘূর্ণন কেন্দ্র। এই হচ্ছে পার্থক্য। তাহলে এটা হচ্ছে m3 বস্তু কণা, তার ঘূর্ণন অক্ষের উপরে এটা কেন্দ্র এবং ব্যাসার্ধ হচ্ছে r3। অনুরূপভাবে এটা হচ্ছে m4 এবং এই হচ্ছে তোমার ব্যাসার্ধ, তাই তো। এখন এইটার ক্ষেত্রে যেভাবে আমরা পরিমাপ করে ফেলছি mr স্কয়ার, এটার ক্ষেত্রে তো আছে। তো এইখানে আমরা কি বলবো যে এই প্রথম কণার ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামক হিসাব করলে m1 r1 স্কয়ার, দ্বিতীয় কণার ক্ষেত্রে m2 r2 স্কয়ার। এইভাবে আমরা যাচ্ছি কণাটা মনে করলাম n সংখ্যক কণা দ্বারা গঠিত, তাহলে mn rn স্কয়ার। ঠিক আছে। তাহলে এটা এপি বস্তুর ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামক। এটা ইন জেনারেল আমরা বুঝিয়েছি, সেটা একটি বস্তু কণার ক্ষেত্রে। আর একটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামকটা আমরা এইভাবে লিখতে পারি। এটাকে সামেশন চিহ্ন দিয়ে এইভাবে লেখে যে এইভাবে সামেশন অফ mi ri স্কয়ার i ইকুয়াল টু 1 up to n। তাহলে এটাকে সংক্ষেপে এইভাবে লেখা যায়। তো এখন সংজ্ঞাটা তুমি এখান থেকেও দিতে পারো, এখান থেকেও দিতে পারো, কিংবা আমি যে প্রথমে যেটা বলছি যে ঘূর্ণনশীল একটি বস্তুর যে ভৌত ধর্মের কারণে ঘূর্ণন প্রবণতাটা বজায় থাকে তাকে বলা হয় জড়তার ভ্রামক। সেই ভাষাগত সংজ্ঞাটাও দেওয়া যেতে পারে। তো আমরা এই সংজ্ঞাটাই লিখে দিই বোর্ডে যে ঘূর্ণনশীল একটি বস্তুর ঘূর্ণনশীল একটি বস্তুর সকল বস্তু কণার ভর, সকল বস্তু কণা মানে এই ঘূর্ণনশীল বস্তুটা অসংখ্য বস্তু কণা দ্বারা গঠিত, তাই তো। তাই আমরা লিখতেছি সকল বস্তু কণার ভর, সকল বস্তু কণার ভর ঘূর্ণন অক্ষতে। এই যে xyটাকে তখন বলা হচ্ছে ঘূর্ণন অক্ষ, বিন্দু না। ঠিক আছে। সকল বস্তু কণার কেন্দ্রটা একটি সাধারণ সরলরেখায় অবস্থান করতেছে, সেটাকে বলা হচ্ছে ঘূর্ণন অক্ষ। ভর ঘূর্ণন অক্ষ হতে তাদের মানে কার, এই যে বস্তু কণাগুলো নেওয়া হলো তাদের ঘূর্ণন অক্ষ হতে তাদের আনুষঙ্গিক। এবার সমস্যা হয়ে গেছে আনুষঙ্গিক জিনিসটা কি। আনুষঙ্গিক হচ্ছে, দেখো এমন ভরের বস্তু কণার জন্য আমি ব্যাসার্ধ বিবেচনা করেছি বা দূরত্ব বিবেচনা করেছি, লম্ব দূরত্ব যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে r1। এমনের জন্য অন্য কিছু হিসাব করি নাই, কোনাকুনি বা অন্য ব্যাসার্ধটা হিসাব করি নাই। এখানে তোকে এমনের সাথে r1 কি গুণ করা হয়েছে, যার সাথে যার দূরত্বটা আছে আনুষঙ্গিক লম্ব দূরত্বের। দেখো ব্যাসার্ধ শব্দটা অ্যাভয়েড করা হয়েছে, লম্ব দূরত্বের অর্থাৎ ব্যাসার্ধ না। জড়তার ভ্রামকের যে ডেফিনেশন, সেখানে ব্যাসার্ধটা কিন্তু এখানে ফ্যাক্ট না। আমার এখানে লেখাটাও বোঝা যাচ্ছে না, হ্যাঁ একটু সমস্যা হয়ে গেছে। ব্যাসার্ধ না, এখানে হচ্ছে তোমার যে লম্ব দূরত্ব। এবার আমি যদি এটাকে বাঁকা ভাবে ঘুরাই, কিন্তু আমার হিসাবটা করতে হবে কি অন্যভাবে, অন্য কোনো অ্যাঙ্গেলও যদি ঘুরাই, তখন আমার হিসাব করতে হবে লম্ব দূরত্বের হিসাব। ঠিক আছে। তো আনুষঙ্গিক লম্ব দূরত্বের বর্গের, প্রতিটি দূরত্বের বর্গ করা হয়েছে, বর্গের গুণফলের সবকটাকে বর্গ করে তারপর গুণ করা হয়েছে, গুণ করে আবার যোগ করা হয়েছে। তাহলে গুণফলের সমষ্টিকে জড়তার
ভ্রামক ভ্রামক বলে। তাহলে এই হচ্ছে সংজ্ঞাটা, না? তো একটু বড় হয়ে গেছে, এই সংজ্ঞাটাই তোমরা পরীক্ষা হলে দেওয়ার চেষ্টা করবা। এটাই ভালো সংজ্ঞা সবচেয়ে, যে কটা সংজ্ঞা আছে বইয়ের ভিতরে। এখন এটা যদি মনে করো একটি বস্তু হয়, সুষম আকৃতির কোন বস্তু হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই সুষম আকৃতির বস্তু হলে তখন জড়তার ভ্রামককে লেখা যায় এইভাবে না লিখে, তখন লেখা হয় এইভাবে। সুষম আকৃতির বস্তুর ক্ষুদ্র ভর, ভরের জায়গায় আমরা ক্ষুদ্র একটা অংশ নিলাম ভর এটা, এবং দূরত্ব মনে করো আগের মতো আছে, সেই দূরত্ব এইভাবে লেখা যায়। তাহলে এইটা কিন্তু একটা সমীকরণ সমীকরণ সমীকরণ। আমরা মেইনলি যদি এমন একটি বস্তু দেয়া থাকে যার আকৃতি সম্পর্কে তোমার একটা ধারণা আছে, তখন আমরা ইন্টিগ্রেশন করে তার জড়তার ভ্রামকটা এই সমীকরণ থেকে নির্ণয় করব। আচ্ছা, তাহলে জড়তার ভ্রামকের একক, এককটা দেখি আমরা কি হতে পারে। এককটা দেখো এখানে এম ভর একক কেজি, আর এটা মিটার স্কয়ার। তাহলে কত আসলো? কেজি মিটার স্কয়ার। আশা রাখি জড়তার ভ্রামকটা কি জিনিস বুঝতে পারছো। এখন আসো চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, এখন আসো আমরা চক্রগতির ব্যাসার্ধ এই ডেফিনেশনটায় আসতেছি। তো এখানে একটা আগে থেকে এঁকে রাখছি, পি কিউ আর একটা দৃঢ় বস্তু, এর বিভিন্ন বস্তু কণা আছে, কণাগুলার যথাক্রমে n সংখ্যক আছে, m1 m2 m3 m4, গুণনক আনুষঙ্গিক দূরত্ব যথাক্রমে r1 r2 r3 r4, n সংখ্যক দূরত্ব আছে, এবং এর জড়তার ভ্রামক যথাক্রমে এরকমই পূর্বের মতো, এবং এটাকে সামেশন আকারে দিয়ে দিলে mi ri স্কয়ার আর i ইকুয়াল টু 1 আপ টু n। এই হচ্ছে তোমার আমরা এই যে কিছুক্ষণ আগে জড়তার ভ্রামক শিখে আসছি তার ডেফিনেশনটা। এখন মনে করো এই সমগ্র বস্তুর পরিবর্তে বা এই সমগ্র বস্তুর ভরটা আমরা কোন একটা বিন্দুতে পুঞ্জীভূত করলাম। এটা ভর কেন্দ্র না, ভর কেন্দ্র হচ্ছে ডিফারেন্ট কিছু, ঠিক আছে? এমনি ভরটাকে কোন একটা বিন্দুতে কাল্পনিক মনে করো আমরা পুঞ্জীভূত করে রাখলাম। তো পুঞ্জীভূত করলে তখন ওই যে পুঞ্জীভূত যে বস্তুটা আমরা পেয়েছি বা আমি করে রাখলাম, সেটা এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে তো থাকবে। সেই দূরত্বে, যে দূরত্বে থাকলে আমি জড়তার ভ্রামক আবার ওই বিন্দুর সাপেক্ষে করব, করার পর যে জড়তার ভ্রামক পাবো সেটা যদি এই যে আমরা যে করলাম ম্যানুয়ালি এইভাবে এই জড়তার ভ্রামকের মানের সমান হয়, তাহলে যে বিন্দুতে গিয়ে করলাম সেই দূরত্ব, যে দূরত্বে গিয়ে করলাম সেই দূরত্বটাকে তখন বলা হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ। আর একটু বলি, এখন হয়তো বুঝাতে পারি নাই। মনে করো পি কিউ আর সমগ্র বস্তুর ভরটা আমরা একটি পয়েন্টে জমা করে দিলাম, পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি, ঠিক আছে? অর্থাৎ এইটা বি বিন্দুটা ভর কেন্দ্র নয়, পি কিউ আর বস্তুর সমগ্র ভরটা এখানে কাল্পনিক মনে করো, এখানে জমা করে রাখলাম। তাহলে অর্থাৎ পি কিউ আর ভর যা আসবে বি বিন্দুর ভরও তাই আসবে। এইবার কি হচ্ছে, বি বিন্দুর এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে বি বিন্দুর জড়তার ভ্রামক নির্ণয় করলাম। তাহলে একটা দূরত্ব লাগবে, মনে করো এখান থেকে এতটুকু দিয়ে দূরত্বটা হচ্ছে কে, এই কে দূরত্বের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করলাম। সেই জড়তার ভ্রামকের মানটা যদি এই পি কিউ আর বস্তুর জড়তার ভ্রামক এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে যেটা আমরা নির্ণয় করছি তার মানে সমান হয়ে যায়, তখন এই কে দূরত্বটাকে এই পি কিউ আর বস্তুর চক্রগতির ব্যাসার্ধ বলা হয়, তাই তো? তখন চক্রগতির সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত চলে আসে? I ইকুয়াল টু এম কে স্কয়ার, ঠিক আছে? তাই এটা দেখবা। এখন আমরা দুটি উপপাদ্য শিখবো, একটা হচ্ছে অভিলম্ব অক্ষ উপপাদ্য আর একটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো অভিলম্ব অক্ষ উপপাদ্য এগুলো বিবৃতি আর বোর্ডে আমি কষ্ট করে লিখবো না, যতটুকু পারি বুঝিয়ে দিই। মনে করো এই একটি বস্তু আছে পি কিউ আর, এই পি কিউ আর বারবারই এক বস্তু, আচ্ছা অসুবিধা নেই, পি কিউ আর সে বস্তুটা। এখন এই পি কিউ আর বস্তুটা ধরে নিলাম যে জেড অক্ষের সাপেক্ষে ঘুরবে, ঠিক আছে? তো জেড অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাহলে যে কোনো এই জেড অক্ষের পাদবিন্দুতে আমি পরস্পর লম্ব দুটি অক্ষ অঙ্কন করতে পারি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। এবং এই পি কিউ আর একটা বস্তু, তো এখানকার যে কোনো একটা জেড অক্ষের ও বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বস্তুর দূরত্ব, বিন্দুর দূরত্ব ধরে নিলাম, এই বিন্দুর নামও দেই যে পি কিউ আর এস, এস দূরত্বটা ও বিন্দু থেকে এস এর যে দূরত্বটা আছে সেটা এইভাবে হিসাব করলে সেটা হচ্ছে আর পরিমাণ দূরত্বে আছে, এবং এস এর যে স্থানাঙ্কটা সেটা কত আসবে? এক্স
আই ধরে নিলাম এবং ওয়াই আই এভাবে ধরে নিলাম। তাহলে এবার দেখো এই এস থেকে যদি আমি এক্স অক্ষের উপরে লম্ব টান দিই, এই বরাবর আমি একটা মান পাবো, সেই মানটা হচ্ছে এক্স আই, আর এই বরাবর যদি হয় তাহলে সেই মানটা হবে ওয়াই আই, তাই তো? তাহলে এবার আমরা এই এস বিন্দুর ভর যদি হয় এম আই, তাহলে এম আই হলে এই কি হচ্ছে আর দূরত্বে অবস্থান করছে। এবার আসলে আমরা তার জড়তার ভ্রামক নির্ণয় করি। তাহলে আই ইকুয়াল টু আসতেছে এম আই আর আর স্কয়ার। ওইদিকে তুমি আর সমান কি লিখছো, আর সমান হয়ে গেছে এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত এক্স আই, আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে ওয়াই আই। তাহলে পিথাগোরাস যদি ফেলে দেই তাহলে তোমার এইটা সমান চলে আসবে কত এম আই ইকুয়াল টু এক্স আই স্কয়ার প্লাস ওয়াই আই স্কয়ার। তাহলে এটা কোন করে লেখা তো আসলে এম আই এক্স আই স্কয়ার প্লাস এম, এটা জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাই এখানে জেড দিয়ে রাখি, তাহলে এম আই ওয়াই আই স্কয়ার। এখন দেখো এম আই এবং এক্স আই এটা একটা জড়তার ভ্রামক প্রকাশ করছে, তাই না? তাহলে এক্স আবার পরিমাপ করছে কিন্তু ওয়াই থেকে ওয়াই, এই যে ও বিন্দু থেকে এদিকে গেলে এক্স, তাহলে এটা ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। অনুরূপভাবে এটা এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আই ওয়াই প্লাস এটা আই এক্স, এটা হচ্ছে আই জেড। সাজিয়ে লেখা হয় সাধারণত আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এই হচ্ছে তোমার অবিলম্ব অক্ষ উপপাদ্য। তাহলে অবিলম্ব অক্ষ উপপাদ্যের বিবৃতিটা কেমন আসতে পারে, যে কোন অক্ষের সাপেক্ষে কোন বস্তুর জড়তার ভ্রামক হবে উক্ত অক্ষের পাদবিন্দুতে পরস্পর লম্ব দুইটি অক্ষ কল্পনা করা হলে সেই অক্ষের জড়তার ভ্রামকের সমষ্টির সমান। সেই অক্ষ দ্বয়ের জড়তার ভ্রামকের সমষ্টির সমান, অর্থাৎ এই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে জেড অক্ষের পাদবিন্দুতে পরস্পর লম্ব দুইটি অক্ষ এক্স এবং ওয়াই অক্ষ অঙ্কন করা হলে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের জড়তার ভ্রামকের সমষ্টির সমানই হবে তোমার জেড অক্ষের জড়তার ভ্রামক। আশা রাখি বুঝতে পারছো। এবার আসো সমান্তরাল অক্ষ উপপাদ্য। আমরা একটু দ্রুতই যাওয়ার চেষ্টা করতেছি কারণ এগুলো অনেক বেশি বড়, তো যত বেশি যেটা যত বড় সেটা তত সংক্ষিপ্ত পড়ানো উচিত। তো এটা আসলে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যের জিনিসটা কি? মনে করো এবি অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাচ্ছি। কার? এখানে পিকিউ এর বস্তু। পিকিউ আর লিখবো না, বারবার পিকিউ লিখতে লিখতে হয়রান হয়ে গেছি। তবে পিকিউ এর একটা ভর কেন্দ্র আছে জি, এই জিনিসটা লিখলাম। এখন এই জি বিন্দু দিয়ে তোমার একটি অক্ষ কল্পনা করা হলো। সেই অক্ষটা অবশ্যই এমন ভাবে কল্পনা করতে হবে যেন সেটা কার সমান্তরাল চলে আসে? এবি এর সমান্তরাল, ঠিক আছে? এবং তার নামটা দেওয়া হলো সিডি। এবং এই সিডি অক্ষটা আবার দুটি অক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা ডি, এবং এই সমগ্র বস্তু কণার ভর যদি হয় বড় হাতের এম, তাহলে এই জি বিন্দুর সাপেক্ষে, জি বিন্দু দিয়ে গমন সিডি অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক পাওয়া যাবে। তাহলে আমাদের বিবৃতিটা আগে দিচ্ছি। এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে কি তোমার সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং এই সমগ্র বস্তুর ভর যদি হয় এম ও তাদের মধ্যবর্তী, অর্থাৎ এখান থেকে দুটি অক্ষের মধ্যবর্তী দূরত্ব যদি হয় ডি, তাহলে এই এম ডি স্কয়ার, এটাকে বলা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে? তাহলে আমরা একটু প্রতিপাদন করার চেষ্টা করি। এইখানে কোন একটা বস্তু বিবেচনা করি যার ভর হচ্ছে এম। তাহলে এটা এক্স, এই যে সিডি অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে ধরে নিলাম এক্স আই পরিমাণ দূরত্বে আছে, ঠিক আছে? এবং এই বস্তুটার নাম দিয়ে দিলাম এফ আই। তাহলে আমার এই এবি অক্ষের সাপেক্ষে এম আই বস্তু কণার জড়তার ভ্রামক কত চলে আসবে? যে এই এ বি ইকুয়াল টু এম আই প্লাস দূরত্বের স্কয়ার, দূরত্ব কত? এক্স আই প্লাস ডি হোল স্কয়ার। এই হচ্ছে তোমার জড়তার ভ্রামকের যে হিসাবটা করলাম সেই হিসাবটা, না? তো আসো এবার এটাকে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্রে যদি ফেলে দেই, তাহলে xi স্কয়ার প্লাস 2d xi প্লাস d স্কয়ার। তো এবার এটি গুণ করলে আসে mi xi স্কয়ার স্কয়ার প্লাস 2d mi
xi প্লাস mi d স্কয়ার। তো এটা তো আসলে একটা বিন্দুর সাপেক্ষে নির্ণয় করলাম, এটা i দিয়ে রাখছি মানে হচ্ছে এটা প্রতিটি বস্তু কণার, তখন এটা কি হয়ে যাবে সামেশন। তাহলে এইখানে একটা সামেশন চিহ্ন হয়ে যাবে, সবার সাথে আলাদা সামেশন চিহ্নটা এভাবে পড়ে যাবে, সামেশন চিহ্ন। তাহলে আসো এই যে mi xi স্কয়ার সামেশন, এটা একটা জড়তার ভ্রামক। তা xi দূরত্বটা পরিমাপ করা হচ্ছে কোনটা, সিডি অক্ষের সাপেক্ষে। সো এটাই জড়তার ভ্রামক যেটা আসবে সেটা সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আসবে। তাহলে এটা i=icd এইভাবে। আর এইখানে mi xi টাকে বলা হয় কি ভর ভ্রামক। যে কোনো বস্তুর ভর ভ্রামক, ভর কেন্দ্রের উভয় পাশে যদি হিসাব করা হয় সাম্য অবস্থায় ভর ভ্রামকের মান 0 আসে। তাহলে এটা এখন আমাদের পড়ানো হয় না, মহাকর্ষ চ্যাপ্টারে পড়বো। তাহলে এই অংশটা চলে আসবে 0, ভর ভ্রামক এর সমষ্টি 0 চলে আসে ভর কেন্দ্র দিয়ে যদি আমরা হিসাব করি না, আমরা এটা পরের ইয়াতে করব। আর সামেশন অফ mi d তো ধ্রুবক, তাহলে সকল কণার ভর, সকল কণার ভর চলে আসবে কত, বড় হাতের m বা এই বস্তুর ভর d স্কয়ার। তাহলে যেটা আমরা শুরুতেই বলছিলাম সেটাই আস্তে আস্তে ab icd প্লাস m d স্কয়ার। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটাকে এইভাবে লেখা যায় i ইকুয়াল টু cd এর পরিবর্তে এটা ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে তো অক্ষটা, তাই এটাকে g দ্বারা সূচিত করা, ভর কেন্দ্র দিয়ে, আর m d স্কয়ার এটা। তাহলে আসো বিবৃতিটা এখানে বলার চেষ্টা করি যে কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, কোন অক্ষের সাপেক্ষে কোন বস্তুর জড়তার ভ্রামক হবে উক্ত বস্তুর ভর কেন্দ্রগামী এবং উক্ত অক্ষের সমান্তরাল কোন বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং সমগ্র বস্তুর ভর ও দুটি অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। এটি হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা। এবার আসো আমরা, তো এখন আসো আমরা একটি পড়া পড়ব, সেটা হচ্ছে একটি সোজা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এবং দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্ব কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। এটা একটা জ্যামিতিক আকার দেয়া আছে বস্তুটার। দেখো জ্যামিতিক আকারটা বুঝি, সোজা আছে, সরু আছে। সরু মানে এর প্রস্থ নাই, শুধু দৈর্ঘ্য আছে, তাই তো, তার মানে একমাত্রিক। কিন্তু আমরা যখন চিত্রটা অঙ্কন করবো সেটা একটু মোটা সোটা করে অঙ্কন করব যাতে এটার দৈর্ঘ্যটা বোঝা যায়। এই হচ্ছে দণ্ডটা, এর প্রস্থ তুমি বিবেচনা করতে পারবে না কারণ আমি সরু বলে দিয়েছি। তা এই অক্ষটা চেনার চেষ্টা করবে। জড়তার ভ্রামক তিনটি জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ভর, ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ঘূর্ণন। অক্ষটা কিভাবে বিবেচনা করা হয়েছে তার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? কারণ ওই যে লম্ব দূরত্বের হিসাবটা করতে হয় তো, তাই। এখন আসো, বলছে এই দণ্ডের মধ্যবিন্দু দিয়ে যাবে, দণ্ডের নাম দিব একটু পরে। আচ্ছা, মধ্যবিন্দু দিয়ে যাবে এবং দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্ব, তার মানে এই লম্ব বরাবর, এই যে এভাবে মধ্যবিন্দু যাবে এবং দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর। তো সমগ্র দণ্ডের দৈর্ঘ্যটাকে ছোট হাতের এল দ্বারা সূচিত করি, এল। ঠিক আছে, আর দণ্ডের ভরটা তোমার বড় হাতের এম দ্বারা সূচিত করবো এটা। তাহলে ধরি দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল, না ছোট হাতের এল, সরি, আর ভর সেটা হচ্ছে বড় হাতের এম। তো এখন এই সকল যখন জ্যামিতিক আকার দেওয়া থাকবে, কিছুক্ষণ আগে আজকে বলছি, তখন এই সূত্রটা ইউজ করতে হবে যে জড়তার ভ্রামক, ঠিক আছে, জড়তার ভ্রামক হচ্ছে I ইকুয়াল টু, এই সূত্রটা ইউজ করতে হবে, dm r স্কয়ার, এই সূত্রটা ইউজ করতে হবে, তাই তো। তো এখন সেই হিসাবে dm মানে হচ্ছে খুব ক্ষুদ্র একটা অংশের ভর। তাহলে আমরা এই খুব ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করলাম, এখানে যে ক্ষুদ্র একটা অংশ তার দৈর্ঘ্যটা dx দৈর্ঘ্যের একটা খুব ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করে নিলাম। অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে ক্ষুদ্র অংশটা, ধরে নিলাম যে অক্ষ থেকে x পরিমাণ দূরত্বে আছে, এই ক্ষুদ্র অংশটা এই পরিমাণ দূরত্বে আছে। তাহলে এই ক্ষুদ্র অংশের আগে ভরটা নির্ণয় করে ফেলি, যে এখানে তোমার L দৈর্ঘ্যের ভর হচ্ছে m, আমাদের টার্গেট হচ্ছে এই সূত্রটা, না? তো L দৈর্ঘ্যের ভর হচ্ছে m, তাহলে সুতরাং dx দৈর্ঘ্যের ভর কত আছে, dx দৈর্ঘ্যের ভর, L দৈর্ঘ্যের হচ্ছে m, একক দৈর্ঘ্য হচ্ছে m/l, dx দৈর্ঘ্যের কত আসবে, যে m/l ইনটু dx। এই হচ্ছে তোমার dx দৈর্ঘ্যের ভর নির্ণয় হয়ে গেল। তার মানে এটা কার মান বের হয়ে গেল বলতে পারবো, dm এর মান।
আমরা যে ওখানে করছি যে এখানে আমরা বলছিলাম না যে এটা করব হচ্ছে এইভাবে যে i সমান dm দূরত্বটা এখানে আর ধরি নেই dx দূরত্বটা হচ্ছে x, তাহলে এখানে আমরা x ধরেছি এই। তাহলে এবার dm এর মানটা আমরা বসিয়ে দিই m/l dx আর এখানে x স্কয়ার এই। একটু কথা আছে, এটা একটা লিমিট লাগবে ইন্টিগ্রেশন করতে হলে। এখন এই অংশটা থেকে এই অংশটা পর্যন্ত আমরা যদি করি তাহলে এটা টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে l, তাহলে এই দৈর্ঘ্যের অর্ধেক এখানে আছে, বাকি অর্ধেক এখানে আছে। এটা মধ্যবিন্দু হলে মানে এটা পজিটিভ অংশ আর এটা নেগেটিভ অংশ, সো এটা মাইনাস। তাহলে ছোট দৈর্ঘ্য l/2 লোয়ার লিমিট আর এখানে l/2 এভাবে বসিয়ে দিই। তো আসো এখন আমাদের বাকি কাজটা তো হয়ে গেছে, আসলে আর বাকিগুলো তো হচ্ছে ম্যাথমেটিক্স এইভাবে যদি দিয়ে দেই তাহলে কত আসলো x স্কয়ার dx এখানে -l/2 আর l/2। তো x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত আসবে, পাওয়ারের সাথে এক যুক্ত হয়ে x কিউব নিচে চলে যাবে 3, তাহলে এটা একসাথে চলে আসছে m/l, তাহলে এটা x³/3 আর এখানে l/2 আর -l/2। এই মানগুলা এটা ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে এই মানগুলা তুমি বসাবা। কি হচ্ছে x এর মান, এই 3 টা বাইরে চলে আসলো, বাইরে চলে আসলে তখন কত আসছে m 3l x³ x³ এর মানটা এখানে কত l/2, তাহলে আসবে l³/8। এখানে একটা মাইনাস আর এইখানে -l/2, তাহলে আসবে -l³/8। এই হচ্ছে মানটা বসিয়ে দিলে আসলে। তো এখন এখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2l³/8 আসবে, তাহলে m গুণন 2l³/8, নিচে আগে থেকে আছে 3l, এই যে 3l। এখন এই l এবং এটা কাটাকাটি গেলে l স্কয়ার আসে, আর এখানে 2 এর সাথে 4 8 কাটলে 4 আসে, 3 4 12, তাহলে এখানে আসে 12 উপরে m l স্কয়ার। এই হচ্ছে তোমার জড়তার ভ্রামকের মান ফাইনালি, ঠিক আছে i। এবার আসো চক্রগতির ব্যাসার্ধ। যদি চক্রগতির ব্যাসার্ধ k হয় তাহলে আমরা বলতে পারবো এই mk স্কয়ার ইকুয়াল টু চক্রগতির ব্যাসার্ধ k হলে mk স্কয়ারটাই হবে কার সমান আসবে, চক্রগতির ব্যাসার্ধের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে বস্তুর জড়তার ভ্রামকের সমান। তার মানে হবে m l স্কয়ার ডিভাইডেড বাই 12, mm কাটা, তাহলে k ইকুয়াল টু কত আসছে l ডিভাইডেড বাই এটা 12, তাহলে আসবে 2 × √3। এই হচ্ছে l k এর মান। তাহলে একটা সরু সোজা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এই জড়তার ভ্রামকের মান এরকম আমরা পেলাম। এখন অক্ষটা যদি চেঞ্জ করে দেই তাহলে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করে এখানকার অক্ষটা আমি যদি মাঝখানে পরিবর্তে এক প্রান্তে নিয়ে আসি তাহলে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কথাগুলো চেঞ্জ করতে হবে। যেমন অক্ষটা আমি চেঞ্জ করে দিচ্ছি, অক্ষটা চেঞ্জ করে আমরা এখানে মধ্যবিন্দু ছিল তো মধ্যবিন্দুর পরিবর্তে এক প্রান্ত শব্দটা ইউজ করে দিব। এখানে মধ্যবিন্দু না, এক প্রান্ত দিয়ে, আর বাকিগুলো যা থাকবে তাই এক প্রান্ত দিয়ে। তাহলে চিত্রটা এমন আসবে, এই যে অক্ষটা এখন এই এক প্রান্ত দিয়ে গেছে, এক প্রান্ত দিয়ে গেলে অক্ষের নাম দিয়ে দিলাম xy, আগেরটা মনে দেই নেই, আচ্ছা অসুবিধা নেই। আগের মতো এখানে দৈর্ঘ্য l, এখানে আগের মতো কি হচ্ছে খুব ক্ষুদ্র একটা অংশ কেটে নিবা এবং এইখানে হচ্ছে l দৈর্ঘ্যের ভর হবে m, তাহলে একক দৈর্ঘ্যের ভর m/l, এবং ওই যে dm এর জন্য যে dx দৈর্ঘ্যটা তুমি বিবেচনা করছো সেই dx দৈর্ঘ্যের ভর আসবে m dx/l। এটা আমরা পেয়ে গেছি। dx দৈর্ঘ্যটা অক্ষ থেকে x পরিমাণ দূরত্বে আছে। তাহলে এই ক্ষুদ্র এই dx ভরের জন্য তোমার জড়তার ভ্রামক কত আসবে, i = a dm r²। তো r এর জায়গায় আমি x ধরেছি, তাই এটা x²। তো এখন dm এর মানটা বসিয়ে দিই, এটি dm এর মান m dx/l,
আর এখানে এক্স স্কয়ার পূর্বের মতো সবকিছু আগের মতই হবে, ml কমন যাবে। ও লিমিট হচ্ছে এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে না, তাহলে এটা 0, এখানে l, তাহলে লিমিট হবে 0 থেকে l। তো আসো এই m/l এই dx তো থাকতেছে এখানে পূর্বের মতো হলে, তাহলে এটা আসবে x³ ডিভাইডেড বাই 3, সংক্ষেপ করে নিলাম, সাউন্ড নাও থাকতে পারে। আর এখানে হচ্ছে l ডিভাইডেড বাই 0, তাহলে এই 3 আগের মতো বাইরে 3l, l³ মাইনাস 0, তাহলে কাটাকাটি গেলে থাকতেছে হচ্ছে ml² ডিভাইডেড বাই 3। এই হচ্ছে জড়তার ভ্রামক। আর চক্রগতির ব্যাসার্ধ, গতির ব্যাসার্ধ যদি k হয় তাহলে কত আসবে mk² ইকুয়াল টু ml² ডিভাইডেড বাই 3, সবকিছু কাটাকাটি গেলে kl ইকুয়াল টু কি আসবে, এটা l/√3। আশা রাখি তোমরা এগুলো খুব সহজ জিনিস বাসায় দেখে বুঝতে পারবে, একবার দুবার রিডিং করবা। তো আজকের ভিডিওটা এখানে ক্লোজ হচ্ছে, নেক্সট আমরা আরো কয়েকটি উদাহরণ করব।